নমস্কার। আসছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। খুব সহসাই নির্বাচনের দিন তারিখ ঘোষণা হবে। খুব সম্ভবত ৫ বা ৬ জুলাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ ঘোষণা হবে। আগামী ৫ আগস্ট নির্বাচনে ভোট গ্রহণ এবং ৮ আগস্ট গণনা। আপাতত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল তাদের মতন করে কর্মসূচি সংগঠিত করেছে। আপনারা প্রত্যেকে অবগত আছেন, গত ২১ জুন থেকে বিজেপির কর্মসূচি শুরু হয়েছে। ৬ জুলাই পর্যন্ত কর্মসূচি চলবে। তারপর আরও একটি কর্মসূচি রয়েছে বিজেপির। বেশ কয়েকটি কর্মসূচির অঙ্গ হিসাবে যে একাধিক বিষয়কে সেখানে যুক্ত করা হয়েছে, তা অবশ্যই এই সময়ের মধ্যে সাংগঠনিক তৎপরতা, সাংগঠনিক কর্মসূচি কিংবা বলা যেতে পারে দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ, রক্তদান শিবির, বৃক্ষরোপণ এবং অবশ্যই আজ মন কি বাত আয়োজন ছিল। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এবং প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী তৃতীয়বার আসীন হওয়ার পর এই প্রথম মন কি বাতের আজকের আয়োজনকে গোটা রাজ্যে বিজেপির দল তার মতন করে তুলে ধরেছেন। তার বাইরে থেকে আরও একটি দৃশ্য আমরা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি সংগঠিত করেছে সিপিআইএম এবং আগরতলায় আপনারা একটি দৃশ্য দেখছেন। আগরতলায় বিজয় মিছিল কিংবা বলা যেতে পারে বিজয় উৎসব কর্মসূচি সংগঠিত হয় রামনগর বিধানসভায়। যেহেতু রামনগর বিধানসভায় লোকসভা নির্বাচনের ক্ষেত্রের সঙ্গে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে আজ বিজয় মিছিল কিংবা বিজয় যাত্রা উৎসব ইত্যাদির আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিধায়ক দীপক মজুমদার তো ছিলেনই। এবং রাজ্যের একাধিক জায়গায় বিজেপির যে কর্মসূচি, তার মধ্যে বেশ কয়েকটি কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। উদয়পুরের কর্মসূচিতে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সরাসরি বাম আমলের দিকে আঙ্গুল তুলে তিনি সমালোচনায় সরব হন। আবার পাল্টা কর্মসূচি গ্রহণ করেছে সিপিআইএম, তারাও সেখান থেকে আক্রমণ ইত্যাদির নানা অভিযোগ তোলা হয়েছে। এবং ধর্মনগরে বিজেপির কর্মী নেতার বিরুদ্ধে সিপিআইএমের অভিযোগ তোলা হয়েছে যে সেখানে হুমকি দেওয়া হচ্ছে, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। রাজ্যের একাধিক জায়গার কর্মসূচি সংগঠিত করছে সিপিআইএম এবং সেদিক থেকে সেই কর্মসূচিকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। পাল্টা শাসক দলের তরফেও আজ বেশ কয়েকটি কর্মসূচি থেকে বিরোধীদের কটাক্ষ করা হয় এবং বিরোধীদের বিরুদ্ধেও তাদের পাল্টা অভিযোগ রয়েছে যে বিরোধীদের সঙ্গে মানুষ নেই, বিরোধীদের পায়ের তলার মাটি নেই এবং বিরোধীদের যেহেতু এই সময়ের মধ্যে রাজনৈতিক সংকটে তারা পড়েছে, অস্তিত্ব সংকটে তারা ভুগছে, সেদিক থেকে এই সময় শাসক দল বিজেপির বিরুদ্ধে নাকি মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, এই কথাও শাসক দলের নেতৃত্ব বলছেন। সেদিক থেকে আপনারা কথা বলবেন, আপনাদের বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনারা আপনাদের মতন করে বিষয়টি উত্থাপন করবেন। আপনার দৃষ্টিভঙ্গিতে এই সময়ের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপট যে কয়েকটি ঘটনা আপনারা দেখছেন সেই ঘটনাগুলো অবশ্যই বলবেন এবং আপনাদের কথা আমরা শুনব। তার আগে আমরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক দলের প্রতিনিধি, গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের বক্তব্য অবশ্যই শুনবো। আমরা মুখ্যমন্ত্রী কি বলছেন রাজনৈতিক কর্মকাণ্ডে দাঁড়িয়ে একবার শুনি। স্পেশালি যে ঐতিহাসিক একটা রেজাল্ট আমরা ৭ রামনগর আমরা পেয়েছি। আমাদের মেয়র সাহেবকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে ক্যান্ডিডেট করেছিলাম। আপনারা সবাই জানেন বিপুল ভোটে উনি জয়ী হয়েছেন, একটা রেকর্ড। তো সেই রেকর্ডকে আমরা থামাতে চাইনি। আমরা ভাবলাম যে বৃষ্টি হোক আর যাই হোক আমরা এখানে বিজয় উৎসব করবো এবং সেই উপলক্ষে এখানে আসা এবং সারা ভারতবর্ষের মধ্যে এই রেজাল্ট নিয়ে মানে সাংঘাতিকভাবে আমরা প্রশংসিত এবং সবাই মানে ধন্য করছে। এর জন্য আমি মনে করি আমাদের যে দীপক মজুমদার মহোদয়ের আজকের এই যে বিজয় উৎসব, সেটা সত্যিই আমাদের একটা বাড়তি একটা পাওনা। এই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি, 240-এর মধ্যেই থেমে গেল। আমাদের ক্যালকুলেশন যেটা, গোটা ভারতবর্ষের মানুষ যেটা দেখেছেন, বিরোধীরা যেটা দেখেছেন, ৩৫টা আসন বিজেপি সরকারকে হারাতে হয়েছে কৃষকদের প্রতি এই অমানবিক আচরণের জন্য। উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গা যেগুলো কৃষি প্রধান জায়গা, সেই জায়গার মধ্যে বিজেপি সরকারকে ৩৫টা আসন হারাতে হয়েছে।
যতই লম্পঝম্প করুক বিজেপি সরকার। এই রাজ্যের বুকে কমিউনিস্টের শাসন 25টা বছর, টানা 25 বছর, তার আগে 10 বছর, ওই সবগুলি বাদতে ওইগুলি ওল্ড হয়ে গেছে। এখানে অনেক আছেন হয়তো আপনারা সেই 10 বছরের কাহিনী হয়তো জানেন না, কিন্তু আমাদের চোখের সামনেই। দাদা, আমি খড়গপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা দাদা, আজকে যে বিষয়টা বললেন বিরোধীদের মাঠে নামতে হুমকি, এটা কি পঞ্চায়েত নির্বাচন অবশ্যই এটা বলেছেন নাকি? অবশ্যই। আচ্ছা, তাহলে দাদা একটি কথা বলতে চাই। আজকে আমরা পেপারে দেখতে পেলাম ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন বিরোধীরা প্রার্থী হলে পিটুনি ঘোষণা, বিজেপির বিএমএস বিশ্ববন্ধু পাল্টা দাবি মাইরা দাও প্রস্তুতি নিতে, এবং উনি 10-12টি গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় প্রচারও করেছেন। বলেন কংগ্রেস সিপিএম ভাই ভাই কেউ পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর স্বপ্ন দেখবেন না, দেখলে এক্ষুনি গলা টিপে মেরে ফেলুন। আপনারা প্রার্থী হবেন আর আমরা চেয়ে দেখবো, ভাববেন কি করে? এই কেউ দাঁড়াতে চাইলে তাকে দেখে নেওয়া হবে। বিএমএস নেতা সুব্রত রুদ্রপাল 12টি গাড়িতে গুন্ডাদের নিয়ে ঢাকাইবাড়ি, রাগনা, বড়ুয়াকান্দি, চন্দ্রপুর ইত্যাদি এলাকায় ঘুরে এই প্রচার করছেন। তাহলে বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিজেপি সভাপতি, উনারা যা বলছেন দেখুক না, আজকের পত্রিকা প্রতিবাদী কলমটা দেখুক। আমরা মিথ্যা বলছি না, সত্য বলছি। কেন ভয় কিসে? আপনারা যদি ভালো কাজ করেন, ভালো মানসিক ব্যবহার, মানুষের চাহিদা পূরণ করেন, তাহলে আপনাদের তো ভয় নেই। তো কেন এই হুমকিগুলো দিচ্ছেন? এভাবে কি দাদা নির্বাচন লড়া যায়? আমি বিরোধী দল সবাইকে অনুরোধ করব, আপনারা বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের কাছে যান। যদি নির্বাচন কমিশন তো ওদের লোকই, যদি না করে পুরা সরে যান, পুরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে থাকো, দেখা যাক কি করা যায়। এই আমার বক্তব্য। নমস্কার। বেশ কয়েকটি জায়গায় যখন কর্মসূচি চলছে, আমরা পরপর দুটো কর্মসূচিকে আমরা একসাথে দেখানোর চেষ্টা করছি। একদিকে বিজেপি, একদিকে সিপিআইএম। কংগ্রেস তার মতন করে বেশ কয়েকটি জায়গায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে, সাংগঠনিক বৈঠক করেছে। মাঠে নেমে সেই অর্থে কর্মসূচি না থাকলেও তৃণমূল কংগ্রেসও ময়দান রয়েছে। এবং আপনারা জানেন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে, যেহেতু এই নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই, এবং তাকে কেন্দ্র করে সাংগঠনিক বৈঠক একাধিক জায়গায় সেখানে চলছে বা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকগুলো থেকেও রাজনৈতিক রণকৌশল সেখানে উভয় দল থেকে ঠিক করা হয়। তারা তাদের মতন করে নির্বাচনে কিভাবে লড়বে, নির্বাচনে কি কি বিষয় থাকবে, নির্বাচনে কোন কোন বিষয়গুলোর উপর তারা গুরুত্ব দেবেন, সেটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের বিষয়, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়। এবং আপনারা এও জানেন যে আজ রাজ্যের একাধিক জায়গায় যখন এই কর্মসূচি চলছে, কর্মসূচির বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করা হচ্ছে, সেসব কর্মসূচি থেকে যে রাজনৈতিক নিশানা, রাজনৈতিক আক্রমণ, একে অপরের বিরুদ্ধে কথা বলা, সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে ধর্মনগরের বিষয়টা উল্লেখ করেছেন, এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করা এবং ইত্যাদি বিষয়ে পুলিশি ব্যবস্থা গ্রহণ সহ নানা বিষয়গুলো উত্থাপন করেছেন তার চিঠিতে। বলা যেতে পারে তার আগে থেকেও একাধিক চিঠি দেওয়া হয়েছিল। কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এবং কয়েকটি বিষয়ের উপর যখন আলোচনা হয়, চর্চা হয়, রাজনৈতিক ব্যাখ্যা থাকে, তখন কেউ তার পক্ষে থাকেন, কেউ তার বিপক্ষে থাকেন। প্রত্যেকটি নির্বাচনের সময় বা এই নির্বাচনকে যে অর্থে গুরুত্ব দেওয়া হয়, নির্বাচনকে যে অর্থে তুলে ধরার চেষ্টা করা হয়, নির্বাচনকে পাখির চোখ করে দেখার যে বিষয় রয়েছে, সেটা অবশ্যই এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গুরুত্বপূর্ণ। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আবহে এই
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হচ্ছে এবং সেই নির্বাচনকেও যথেষ্ট গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে বা দেখা হচ্ছে। আমরা শুনি আরও কিছু বক্তব্য শুনি যারা এই সময়ে এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কনভয় পর্যন্ত সেখানে আটকে দেওয়া হয়। কোন ধরনের কালচার, কোন ধরনের কৃষ্টি? আমাদের রাষ্ট্রীয় সভাপতি উনার গাড়িতে ইট পাটকেল দিয়ে সেখানে ওনাকে আহত করার প্রচেষ্টা করা হয়। তা আমি তাদেরকে বলবো, যারা ওই উদয়পুরে এখন মিছিল করছেন, আগরতলায় মিছিল করছেন, যে পশ্চিমবাংলায় গিয়ে একবার গণতন্ত্রের দোহাই দিতে একবার একটা মিছিল করতে কত হিম্মত আছে আমরা দেখে নেব। তাদেরকে বলা দরকার, তাদের কানে পৌঁছানো দরকার, যদি গণতন্ত্র ত্রিপুরা রাজ্যে না থাকতো, তুমি উদয়পুরে মিছিল করছো, আগরতলায় মিছিল করছো নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে, আর গণতন্ত্র যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো? এইভাবে পরিবর্তন, এই পরিবর্তনের জন্য মানুষ তাকিয়ে থাকে। 25 বছরে তারা কমিউনিস্টের শাসনে চাঁদা সংস্কৃতি থেকে শুরু করে বাংলা হুজ্জতি সমস্ত কিছু এই ত্রিপুরা রাজ্যে বন্ধ হয়েছে। কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী আমরা বসেছিলাম, কর্মচারী সংগঠন থেকে মাননীয় মন্ত্রীকে মেমোরেন্ডাম দিচ্ছে। মাননীয় মন্ত্রী সহৃদয় সঙ্গে ওনাদেরকে উত্তর দিলেন, আমাকে দেখতে দিন গাইডলাইন কি রয়েছে। পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে মাননীয় মন্ত্রী ওনাদের দাবি সনদগুলি শুনেছেন মনোযোগ দিয়ে এবং আশ্বস্ত করেছেন যে আগামী দিন আপনাদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য আমি আপনাদের পেছনে রয়েছি। আমাকে গাইডলাইন ফলো করে আমাকে কাজ করতে দিন। আর 25 বছরে মন্ত্রীর সঙ্গে দেখা পাওয়া, বলুন তো আপনারা, সাধারণ গ্রামের যে পঞ্চায়েতের ওয়ার্ডের মেম্বার তার সঙ্গে দেখা করাও তো বিশাল ব্যাপার ছিল। আজকে সমাজকে 25টা বছর টানা কলুষিত করেছে। ভুলে গেছি আমরা সেই দিনগুলি। সেই কর্মচারীদের চাঁদা দিতে হবে, মিছিল করতে হবে, বিকালবেলা হলে 5টার পর থেকেই মিছিল শুরু হয়ে যেত। মিছিলের উদ্দেশ্য কি? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, একটাই স্লোগান, দিতে হবে দিতে হবে, নাহলে ভেঙে দাও, গুড়িয়ে দাও। আপনারা এখন শুনেন নাকি এইসব জিনিস? এইসব স্লোগান হয় আর ত্রিপুরা রাজ্যে? এই পরিবর্তনের জন্য মানুষ আস্থা রেখেছে। আগে গ্রামের প্রধান মেম্বার তাদের টিকিট লাগা পাওয়া যেত না, বেনিফিশিয়ারি, আরে বাপরে বাপ, বেনিফিশিয়ারি সিলেকশন কিভাবে হতো? কে সিপিএম এর পরিবার, কে সিপিএম এর মিটিং এ কয়বার যায়, কয়বার এন্ট্রি লাগায়, মিছিলে যায়, তার হিসাব করে বেনিফিশিয়ারির তালিকা তৈরি করা হতো। আর এখন পরিবর্তন হয়েছে, স্লোগান পরিবর্তন হয়েছে। আগে স্লোগান দিত 25 বছর, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর এই স্লোগান বিজেপির আমলে পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হচ্ছে। আমি যেই কথাটা বলছিলাম যে সমাজকে পরিবর্তন করতে হবে, তবে এই সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের দেশকে শক্তিশালী করা যায় এবং আমাদের এই রাজ্যকে সমৃদ্ধশালী করা যায়, আমাদের এই আরকেপুর মন্ডলকে সমৃদ্ধশালী করা যায়। আর সরকার এবং সংগঠন পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে মানুষের জন্য কাজ করছে, তাই মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে। ওই কংগ্রেস এবং সিপিএম কে যতই তারা জোট করুক না কেন, ওই তাদের শক্তি 2023-এ এই ত্রিপুরা রাজ্যের মানুষ ওই কংগ্রেস সিপিএম এর জোটকে তাদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে।
এবং বিশেষ করে এই লোকসভা 2024-এর লোকসভা নির্বাচনেও তাদের সঠিক রাস্তা ওই কংগ্রেস সিপিএমদেরকে দেখিয়ে দিয়েছে। তার জন্য কৃতিত্ব একমাত্র যারা আপনারা হলে বসে রয়েছেন, আপনাদের কৃতিত্বের জন্য সেটা সম্ভব হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আসুন সবাই মিলে আমরা যে ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র একাত্মক মানববাদ, সেই একাত্মক মানববাদকে সামনে রেখে আমরা সবাই মিলিতভাবে কাজ করি। মনের মধ্যে অমিল থাকতে পারে, কিন্তু এটা যাতে মনান্তরে রূপায়িত না হয়, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি। এবং মহিলা শক্তি আমাদের কাছে একটা বড় শক্তি। আজকে হলের মধ্যে যে উপস্থিতি রয়েছে তার মধ্যে মহিলাদের সংখ্যা লক্ষণীয়। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তা ভাবনার যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা কমিউনিস্টের শাসনে টানা 25 বছরে আমাদের এই রাজ্যে মহিলাদের উপর যেভাবে নির্যাতন হয়েছে আমরা ভুলে গেছি। এখনো শিহরণ জাগে, টাকা তুলসী থেকে শুরু করে কমিউনিস্টরা কি না করেছে। উদয়পুরে এরকম বহু ঘটনা রয়েছে, আমি যদি বলতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। এখানে উদয়পুরের নেতৃত্বরা রয়েছে, তারা জানা ভালো করে। আমি দাদা আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। এই যে বিশ্ববন্ধু সেন যে এই ধরনের কথাবার্তা বলছে, আগেও বলেছিল কর্মচারীদের বিরুদ্ধে রাষ্ট্রলে বসে যে কর্মচারীরা ইয়ে করবে তাদের হাতি ভেঙে দিবে। আর বেনাইন যে কথাটা বলছে তাদেরকে মেরে ইয়ে দিচ্ছে, উনি কি মানে কসাই বংশের লোক নাকি? উনি কসাই বংশের লোক? আসক মারক, দেখি কতটুকু ক্ষমতা আছে উনার। আমরা রাজনীতি করব, আগামী দিনও করব, কর্মসূচি করব, সব করব। দেখি উনার কি ক্ষমতা আছে আমাদেরকে মারবার জন্য, আমাদের কর্মচারীদের বা মানে ওপেন ফ্রন্টের ইয়ে যত ইয়ে করবে আমরা অতটুকু আমরা ইয়ে করবো। দেখি উনার কতটুকু ক্ষমতা আছে। একটা স্পিকার এই ধরনের কথা বলতে পারে? উনার কি মানে উনি আমার মনে হচ্ছে মানে অসুর বংশের লোক উনি। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, উত্তরপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বিরোধী মাঠে নামলে শাসকের হুমকি, আসলে এটা তো দেখেন সবসময় ছিল, বর্তমানেও থাকবে, সেটা আসলে স্বাভাবিক। কারণ 2018 সাল থেকে 2024 সালে যে হুমকি, সেই হুমকি কিন্তু অনেক কমে গিয়েছে। কিন্তু সেই হুমকি দিয়ে মানুষকে চাপিয়ে রাখা যাবে না, কারণ মানুষ তো, আমরা তো মানুষ, কারণ মানুষ তারা এই শাসক দল মানুষের সম্পদের উপর আক্রমণ করাতে মানুষ কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে। কিন্তু আজকে সংবর্ধনা অনুষ্ঠানে যদি আমাদের বিজেপি সর্বভারতীয় সভাপতিকে প্রশ্ন করতো, বিপ্লব দেবের আমলে 961টা স্কুল বন্ধ হয়ে গেল এবং মানিক সাহার আমলে 149টা স্কুল বন্ধ হয়ে গেল, যদি প্রশ্নটা করতো, শুধু তাদের 25 বৎসরের ক্যাসেট বাজিয়ে যাচ্ছে, আর 25 বৎসরে যা করে গিয়েছে ত্রিপুরা রাজ্যে, এই 25 বৎসরকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে 6 বৎসরের 7 বৎসরের মাধ্যমে। যেটার মধ্যে বক্তব্য করে গিয়েছে সেটাও কিন্তু বামামালে তৈরি করে দিয়ে গিয়েছে। থিয়েটার মধ্যে বসলো সেটাও কিন্তু বামামালের করে দিয়ে গেল। কিন্তু 25 বৎসরের ক্যাসেট বাজিয়ে কিন্তু সর্বনাশ করে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে সমস্ত বেকারদের কর্মসংস্থান করতে পারেনি। সৈন্য পদ গুলা পড়ে রয়েছে, সেটিকে পূরণ করতে পারেনি। পুলিশরা আন্দোলন, কনস্টেবলরা আন্দোলন করছে, বিআরবিজি তারা আন্দোলন করছে। ত্রিপুরা রাজ্যে তো আমরা কখনো চাকরির জন্য আন্দোলন করতে আমরা দেখিনি। ইন্টারভিউ হয়েছে, কিছু সময় নিয়েছে, তার মধ্যে তাদের লটের মাধ্যমে চাকরি দিয়েছে। কোনো কিন্তু বাম পয়সা চাকরি দিয়ে গেছে। এই ধরনের আন্দোলনটা আমরা কখনো দেখিনি। আজকে কেন আন্দোলন করতে হবে? কারণ লেখাপড়া করে আসলো, আসার পরে পরিশ্রম করে ফার্মাসিস্ট করে এলো, বিএসসি নার্সিং করে এলো, টেট পরীক্ষা উত্তীর্ণ পাস করে এলো, কেন আন্দোলন করব? তাদের লজ্জা থাকার কথা। কিন্তু সবকা বিকাশ ত্রিপুরাকে সর্বনাশ করে, বেকারকে সর্বনাশ, কর্মচারীকে সর্বনাশ।
এই ধরনের বক্তব্য। আসলে মানুষ জানি শুনেও হাতের তালি দিচ্ছে। তো ছিলে কার নিচে গাছ, সিলের পেছনে আমরা দূরাচ্ছি, কিন্তু বেশি দিন দূরাইতে পারবে না। কারণ আগের যে দিল্লির সরকার, এখন যে বর্তমানে দিল্লির সরকার কিন্তু তিন পেয়ের সরকার, কিন্তু এত বেশি লাফালাফি করতে পারবে না। কারণ এখন আগামী দিন ত্রিপুরা রাজ্যে যে বাম সমর্থিত কংগ্রেসের যে সমর্থিত সেটাকে আরো ত্বরান্বিত হবে। আজকে আমরা দেখলাম উদয়পুরের মাধ্যমে বিরোধী যে শিবিরের শক্তি 6-7 বছর থেকে আজকে জনস্রোতের মাধ্যমে সমবেত হয়েছে, কিন্তু আগামী দিন আরো হবে। তাদের এই দাপ্তবাজি দিয়ে ত্রিপুরা রাজ্যে গ্রামে গঞ্জে রাস্তার হাল যে ধরনের হাল অবস্থা হয়ে রয়েছে, কিন্তু সেটা বলার মতন না। তাদের বড় বড় তাদের বড় বড় বুলেটিং, এই বুলেটিং দিয়ে ত্রিপুরা রাজ্যে মানুষকে দাবি রাখতে পারবে না। মানুষ চেয়েছিল কর্মসংস্থান, কাজ, বেকারের কর্মসংস্থান, শূন্যপদগুলো পূরণ করো। 2018 সালে বিপ্লব দেব বলেছিল 18-19 হাজার শূন্যপদ পরে রয়েছে, তারা বলেছিল সেটা, কিন্তু এখন দেখা যায় কোনো শূন্য পদে নাই, আরো তাদের চাকরি ছাড়াই করে যাচ্ছে। কিন্তু আসলে সেটা মানুষ কখনো মেনে নেবে না, কারণ মানুষ এখন হিসাব নিকাশ করছে যে বামপন সরকারে যা করে দিয়ে গেছে, কিন্তু বিজেপি সরকার সেটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। কিন্তু মানুষকে আর বোঝানো যাবে না। মানুষ যখন এই সন্ত্রাসকে মোকাবিলা করবে এবং প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, সেটাই কিন্তু ত্রিপুরা রাজ্যের বিজেপি উৎখাত হয়ে যাবে। কারণ বিজেপি বেশি দিন থাকতে পারবে না এই বালতামি দিয়ে। কারণ মানুষের সাথে যে প্রতারণা, রেগার কাজ নয়, মানুষের শ্রমজীবী মানুষের রেগার কাজ নয়। যারা ভাতা পাবো তারা ঠিক মতো ভাতা পাচ্ছে না, এই ধরনের ভাবে ধোঁকা দিয়ে কি ত্রিপুরা রাজ্যে মানুষ চলতে পারে? সমস্ত ক্ষেত্রে কি বলবো এই সরকারের সম্বন্ধে বলতে বলতে মানুষ বলবে আগামী দিন রাস্তায় জনসভা করে বলবো, বড় বড় জনসভা করে বলবে, কিন্তু এখন আগের মতন সন্ত্রাস করে বাঁচতে পারবে না। কারণ তাদের মধ্যে একটা ভয়ভীতি রয়েছে, কিন্তু সেটা কিন্তু তারও একটা যারের কর্মী নিচের লেভেলে রয়েছে, আমরাও দেখি তো সেটা, কিন্তু সেটা বেশি দিন থাকতে পারবো না। আমরা চাই সরকার তুমি এই 4 বছরের মধ্যে বেকারের কর্মসংস্থান, মানুষের শূন্যপদ, সরকারের শূন্যপদগুলি পূরণ করো, যে স্কুলগুলাকে জীবিত করো। কারণ মাস্টার নাই, ছাত্র আছে, মাস্টার নাই কিন্তু লেখাপড়া, হসপিটাল আছে, ডাক্তার নাই, কিন্তু সেটা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। আপনাদের আন্তরিক ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠান পরিচালনার জন্য। প্রতিটি মানুষের জন্য উপকারী এই অনুষ্ঠান। তবে আমি যে দু একটা কথা বলবো, আশা করি আমি সুযোগ পাবো কথা বলার জন্য। আমি প্রথমেই বলতে চাই যে কথা চলছে রাজনৈতিক আলোচনা বা সমস্ত কিছু দিয়ে রাজ্যে যেভাবে তার পরিস্থিতি চলছে, তাতে করে আমি বলতে চাইছি বেকারত্বের যে কর্মসংস্থান সেটা করছে রাজ্য সরকার, নাকি বেকারত্বের আরো সংখ্যা বাড়াচ্ছে? আপনি যদি স্কুলগুলো বন্ধ করে দেন, আমার 5 বছর হলো সরকার কয়টা স্কুল তৈরি করেছে, কয়টা স্কুল বানিয়েছে সরকার? এখন যে বাচ্চাগুলো স্কুলে যাবে, যে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার বা 500 মিটার মতো স্কুলটা রয়েছে, যে স্কুলটা বন্ধ করে দিলে তাকে যেতে হবে 3-4 কিলোমিটার। আমাদের রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে রয়েছে, তাহলে আমাদের রাজ্যের এই বাচ্চাগুলো কিভাবে স্কুলে যাবে? সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এই যে বাচ্চারা বা এই যে স্কুলের শিক্ষক নেই, স্কুলগুলো আপনি বন্ধ করে দিলে শিক্ষক সংখ্যা বেড়ে যাবে, এই স্কুলের শিক্ষকগুলো আপনি অন্য স্কুলে নিয়ে দিয়ে দেবেন, কিন্তু বেকার যারা রয়েছে তাদের কি পরিস্থিতি হবে? নাম্বার 2, এই যে সারা রাজ্যের যে বিভিন্ন পরীক্ষা হচ্ছে, পরীক্ষাগুলো বাতিল করে দেওয়া হচ্ছে, ইন্টারভিউ নিয়ে বাতিল করে দেওয়া হচ্ছে। এবার আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো, এখন যে পরীক্ষাগুলো নিয়ে চাকরিটা অফার দেওয়ার সময় চাকরিটা বাতিল করে দিচ্ছে, হবে না, পরবর্তী সময় আবার নেওয়া হবে। কিন্তু আমি যদি এখন বলি, এবার কয়েকদিন আগে লোকসভা গেল বা রাজ্যের বিধানসভা গেল, যারা মন্ত্রী হয়েছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছে, তাদেরকে যদি বলি আপনাদের যে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, জনগণ ভোট দিয়েছে, আপনাদের আবার এই ভোটটা হয়নি, আপনারা আবার গিয়ে নির্বাচিত হতে হবে জনগণের ভোটে, সেটা কি মানবে সরকার? সেটা কি কেউ মানবে? কেউ মানবে না। তাহলে চাকরির ইন্টারভিউ গুলো নিয়ে সেগুলো যে বাতিল হচ্ছে, সেটা নিয়ে কেন সরকার গুরুত্ব দিচ্ছে না? আমরা চাইছি রাজ্যের যে পরিস্থিতি, বেকারত্বের কর্মসংস্থান হোক, রাজ্য এগিয়ে যাক, তাই নইলে ভবিষ্যতে দুঃখ আছে আমাদের রাজ্যের পরিস্থিতিতে। আপনাদের ধন্যবাদ TV24, গুড জব। যেভাবে রাজ্যের প্রতিটি বিষয় তুলে হচ্ছে, আমরা অত্যন্ত খুশি, এবং এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে বা এই চ্যানেলের মধ্য দিয়ে প্রতিটা মানুষ উপকৃত হবে, আগামী দিনেও হবে। আপনাদের আন্তরিক ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন?
তারা রাজ্যের মানুষ এই দাবি তাদের যে পরিকল্পনা সুপরিকল্পনা তার পরিবার সারা রাজ্যের মানুষ করছেন, এই সিদ্ধান্ত বাতিল করার জন্য দাবি করছেন। আমরা উদ্যোগবাসী আমরা খবর থেকে এই যে চূড়ান্ত পরিকল্পনা তাকে আমরা সমর্থন করি না, এবং তাকে অবশ্যই বাতিল করতে হবে। সরকারি পর্যায়ে হাসপাতালকে যেভাবে চলছে সেভাবে চালাতে হবে, সরকারের দায়িত্বে হাসপাতাল চলবে, এটা আমরা উল্লেখ করছি। তাছাড়া শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন, গত কয়েকদিন আগে রাজা দেওয়া হলো বহু চর্চিত যে শিক্ষা ব্যবস্থা বিদ্যাজ্যোতি শত শত কোটি টাকা এখানে খরচ কাগজে কলমে, আবার পত্রিকা লিখছে কাগজে কলমে লিখে পেছনের পক্ষ দিয়ে কত কোটি টাকা ওইখানে তুলে হচ্ছে এই সরকারের কিছু লোক এবং ওই জন্য মারা আছে। যার জন্য আমরা আরো কি দেখলাম, কিছু মানুষ আতঙ্কিত, অভিভাবকরা আতঙ্কিত যে এই বিদ্যার্থীদের রেজাল্ট সেখানে 80% ছাত্রছাত্রী তারা ভালো রেজাল্ট করতে পারেনি, এরকম হওয়ার কথা। যার ফলে এই একটা বিষয় আছে, অন্যদিকে কোন সমস্যা আছে জানি না, তার পেছনে কোন মন্ত্র আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এখানে আমরা বিরোধিতা করছি, তা বন্ধ করতে হবে। তার কাছে আমরা দাবি করব, সে দাবি আমরা করছি। সুতরাং এই দাবিগুলির ব্যাখ্যা আমি এখানে বিস্তারিত মনে করতে চাই না। আজকে সবার জন্য প্রধান বক্তা তিনি সেখানে এগুলো ব্যাখ্যা করবেন। আমি দু একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই। আপনার সমস্ত গণতন্ত্র পত্রিকা শুধু তাদের মুখপাত্র বিভিন্ন দেশের কথা না, বিভিন্ন সংবাদ বলুন, স্যান্ডন বলুন, গুজরাটি বলক বলুন, ত্রিপুরা দর্পণ বলুন, যে কোনো পত্রিকা খুলেন, সর্বভারতীয় পত্রিকা, রাজ্যের পত্রিকা, সে সমস্ত পত্রিকাগুলো আজকে লিখতে শুরু করেছে যে সেই রাজা আমলে প্রতিষ্ঠিত ত্রিপুরা রাজ্যের যে একটা হাসপাতাল, একসময় যেটার নাম ছিল বিএম হাসপাতাল, এবং এখন এটার নাম রয়েছে আইজিএম হাসপাতাল। এই হাসপাতালটাকে বর্তমান রাজ্য সরকার জানি না কত কোটি টাকার বিনিময়ে একটা অসাধু একটা প্রতিষ্ঠান তার কাছে বিক্রি করার জন্য চক্রান্ত করে চলছে। আমরা সারা রাজ্যের সঙ্গে কোনো জলের বিষয় সহায়তার সমস্যা, শহরের মানুষ থানায় চল পান না, খাওয়া চল পান না। আপনারা দুপুর মানুষ জানেন, এই গ্রাম চলাচলের মানুষ জানেন যে রাজ্যে গণতন্ত্রটা কোন জায়গায় আছে। এখানকার 2 নম্বর 3 নম্বর 4 নম্বর হলে জলের দাবিতে কিছুদিন আগে মাননীয় চেয়ারম্যান পৌরসভা। হ্যালো, হ্যাঁ বলুন। চিরদিন মাঠে নামতেই হুমকি শাসক দলের, এত বই কেন? আর বর্তমান শাসক দলের প্রেসিডেন্ট বক্তৃতা দিলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিকাশ। সবকা বিকাশ কিভাবে হচ্ছে এটা ত্রিপুরার জনসাধারণ দেখছেন। বিদ্যালয়গুলোকে বন্ধ করে দিচ্ছেন, কর্মসংস্থানের সমস্ত কিছু চারিদিকে সব বন্ধ করে দিচ্ছেন। আর 25 বছরে বিগত বামফ্রন্ট সরকার যা করে দিয়েছে এটা তো পুরাটাই ধ্বংসের পথে। রাস্তাঘাট, বাড়ি ঘর, সবকিছুই, স্কুল ঘর টর, এই সমস্ত। এখন স্কুলে পড়তে গেলে আন্দোলন করতে লাগে। এই হচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস। বিশ্বাস তো দূরের কথা, অবিশ্বাস সৃষ্টি হয়েছে। আন্দোলন করতে হবে না, আটকে হয়ে যায়গা। বাহ, কি সুন্দর কথা। সেই দিশাই চলেগা, দিশা বলে চলে, ঠিক ঠিক দিশা। বেদিশাই চলছে আমাদের দেশ। আর বিরোধীদের এত ভয় কেন? তারা যদি এত ভালো কাজ করে থাকে তো ওয়েলকাম, তাদেরকে মানুষ এভাবেই বুঝবে। কারণ লোকসভা নির্বাচনে এবার 400 পায়, 400 পাতা দূরের কথা, এখন 240-এর মধ্যে থেমে গেল। আগামীতে যে কি হবে, আর ত্রিপুরাতে যদি এখন 20টা পঞ্চায়েত নির্বাচন
সুষ্ঠুভাবে তাদের হুমকি সুমকি না দিয়ে, এবং জনগণকে আমি বলবো আমরা গণতন্ত্র দেশের নাগরিক, জনগণই শেষ কথা বলে, আমরা মাঠে কোমর বেঁধে ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। দেখবে ওরা সবকিছু পালিয়ে যাবে, কারণ বড় লোকের বড় লোক হচ্ছে। আর কি হচ্ছে ত্রিপুরাজ্যে এখন? হ্যাঁ, কর্মচারীদের টোকা দিচ্ছেন। হ্যাঁ, 7 পে কমিশন দেওয়ার কথা, কোথায় 7 পে কমিশন? বামফ্রন্টে যে 10 লাখ টাকা গ্র্যাজুইটির সংস্থা করে দিয়েছে, 3000 টাকা হাউস রেন্ট, আর কি করেছে ওরা? আর বড় বড় কথা এখানে 25 বছরে যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, এটাই তো রক্ষা করতে পারিনি। হ্যাঁ, আর এই যে পিএম প্রধানমন্ত্রীর যে ঘরগুলোতে দেওয়া হচ্ছে, একটা মানুষের ঘর এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। এই কি টাকাই পাচ্ছে না ওরা, আর পঞ্চায়েতে লুটে ফুটে খাচ্ছে সব। এত ভালো কাজ করতো, তাহলে এখন ওই বিজেপি ছেড়ে বিরোধী দলে তারা আস্থানা নিচ্ছেন, যোগ দিচ্ছেন। আর এই যে কি হচ্ছে ত্রিপুরা রাজ্যটা, 25 বছরে কিছু হয়নি। ওরা যারা বিধানসভাতে বসে নতুন ব্লক, বিধানসভা যে সেক্রেটারি তৈরি করে দিয়ে গেলেন, তারপরে নতুন যে ব্লক, থানা, সমস্ত কিছু তো বামফ্রন্টের আমলে। নতুন করে কি হলো, পুরান বামফ্রন্টের আমলে এই ক্যাম্পাস হলগুলোকে রং লাগিয়ে এখানে ওই কাজের ক্যাডারদের লাভ পাওয়ার জন্য, এবং এই ছাড়া কি আছে ওদের? নতুন করে তো কোনো সংস্থা নেই, শুধু বলি দিচ্ছেন, শুধু চারিদিকে কাজের সঠিক সংগ্রাম, এছাড়া তার কিছুই হয়নি ত্রিপুরাবাসী। আর এখন ধীরে ধীরে যখন এই সমস্তের বিরুদ্ধে যখন সুর চড়ছে, ওরা হুমকি দিতে আরম্ভ করেছে। আর এটার জবাব দিতে হবে। জনগণ শেষ কথা বলে গণতন্ত্রে। আর আমি বিরোধীদেরকে বলবো, ঘরে বসে আর থাকবেন না, নিজের অধিকার নিজে করতে হবে, নিজের ভোট নিজে দিতে হবে, অধিকার আদায় করার জন্য সংগ্রাম করতে হবে। কারণ পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য হাজার হাজার শহীদ হয়েছে আমাদের এই ভারত মাতার ছেলে। আর এই সাধারণ এখানে আমাদের ত্রিপুরাজ্যের ভারতটা সব এখানে নেতৃত্বরা, ওরাই সব বিষয়ে এই সমস্ত আবল তাবল বলছে ত্রিপুরাবাসীর জন্য। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে বিজেপি দলকে গণতন্ত্রটা আগে বোঝাতে হবে, যে শুধু একতরফা দলই প্রতিদ্বন্দ্বিতা করবে, ময়দানে থাকবে, এটা তো ভারতবর্ষের গণতন্ত্র নয়। হ্যাঁ, অনেক সময় হয়েছে বিরোধী দলের উপর আক্রমণ হয়েছে, হয় নাই এমন কোনো কথা না। কিন্তু এখন যে পরিস্থিতি, আমার মনে আছে 1975 সনের জরুরি অবস্থার কথা। তখন আমি সরকারি কর্মচারী, যারা আন্দোলনের হুমকি দিত বা আন্দোলন করবে এরকম ভাব দেখাতো, তাদেরকে কর্মচারীকেও গ্রেফতার করা হতো, ছাঁটাই করা হতো। এখন সেই জরুরি অবস্থা থেকে আরো বেশি খারাপ ভয়াবহ অবস্থা, মানুষকে ইনডাইরেক্ট ধমক এবং গ্রেফতার এরকম হুমকির মুখে ফেলেছে, যে কারণে মানুষ এখন ময়দানে নামছে না। কে যাবে বলুন তো? আমি এত বছর চাকরি পরে এখন যাব আমি আন্দোলন করতে? আমার কি প্রয়োজন? আমি পেনশন পাই, ডাল ভাত খাই। কাজেই এই সুযোগটা বিজেপি সরকার নিচ্ছে এবং দেশের কোটি কোটি বেকারের সর্বনাশ করছে, জনসাধারণের সর্বনাশ করছে। এত টাকা আমরা যদি হিসাব করি, আমি
শুধু যদি ত্রিপুরা থেকে হিসাব শুরু করি যে গত 5 বছর বিজেপি সরকার আসার আগে 5 বছর কি কাজ হয়েছে, বাজেটে কত টাকা ছিল, কর্মচারী কত দিয়ে পেয়েছে, তারা কি দিয়েছে, তাইলেই দেখবেন বেরিয়ে আসবে। আমরা একটা অঙ্ক করেছি, জলের উপরে এতটুকু বাস, কাদার নিচে এতটুকু, এই যে অঙ্কটা আপুসে বেরিয়ে আসবে, মানুষ জানতে পারবে। কাজে আমার মনে হয় এটারও একটা শেষ দিন আসবে। বিজেপিকে আমরা অনুরোধ করি যে এইভাবে মনোবৃত্তি দূর করে জনসাধারণের কাজ করুন। আমি বলছি না মানিক সরকারকে চাকরি দিন, আমি বলছি জনসাধারণের উপকার করুন, তাইলেই চলবে। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? স্পেশালি যে ঐতিহাসিক একটা রেজাল্ট আমরা 7 রামনগর আমরা পেয়েছি। আমাদের মেয়র সাহেবকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে ক্যান্ডিডেট করেছিলাম। আপনারা সবাই জানেন বিপুল ভোটে উনি জয়ী হয়েছেন, একটা রেকর্ড। তো সেই রেকর্ডকে আমরা থামাতে চাইনি। আমরা ভাবলাম যে বৃষ্টি হোক আর যাই হোক, আমরা এখানে বিজয় উৎসব করবো এবং সেই উপলক্ষে এখানে আসা। এবং সারা ভারতবর্ষের মধ্যে এই রেজাল্ট নিয়ে মানে সাংঘাতিকভাবে আমরা প্রশংসিত এবং সবাই মানে ধন্য করছে। এর জন্য আমি মনে করি আমাদের যে দীপক মজুমদার মহোদয়ের আজকের এই যে বিজয় উৎসব, সেটা সত্যিই আমাদের একটা বাড়তি একটা পাওনা। সেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি সরকার একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করতে পারেনি, 240-এর মধ্যেই থেমে গেল। আমাদের ক্যালকুলেশন যেটা, গোটা ভারতবর্ষের মানুষ যেটা দেখেছেন, বিরোধীরা যেটা দেখেছেন, ৩৫টা আসন বিজেপি সরকারকে হারাতে হয়েছে কৃষকদের প্রতি এই অমানবিক আচরণের জন্য। উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গা যেগুলো কৃষি প্রধান জায়গা, সেই জায়গার মধ্যে বিজেপি সরকারকে ৩৫টা আসন হারাতে হয়েছে। যতই লম্পঝম্প করুক বিজেপি সরকার, এই রাজ্যের বুকে কমিউনিস্টের শাসন 25টা বছর, টানা 25 বছর, তার আগে 10 বছর, ওই সবগুলি বাদতে ওইগুলি ওল্ড হয়ে গেছে। এখানে অনেক আছেন হয়তো আপনারা সেই 10 বছরের কাহিনী হয়তো জানেন না, কিন্তু আমাদের চোখের সামনে এই 25 বছর কি না হয়েছে। আজকে গণতন্ত্রের কথা বলে, উদয়পুরে মিছিল করে, আগরতলায় মিছিল করে যে ত্রিপুরার যে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আমি বলবো, একবার তাদেরকে অনুরোধ করব যে পশ্চিম বাংলায় গিয়ে গণতন্ত্রের কথাটা বলে আসে। আমরা গিয়েছিলাম পশ্চিম বাংলা, মাননীয় মন্ত্রী আমাদের অভিষেক দেব রায়, আমি নিজে, আমাদের মুখ্যমন্ত্রী, সমস্ত লিডাররা আমরা গিয়েছিলাম। গণতন্ত্র কাকে বলে আমরা পশ্চিম বাংলায় দেখে এসেছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মার পর্যন্ত সেখানে আটকে দেওয়া হয়। কোন ধরনের কালচার, কোন ধরনের কৃষ্টি? আমাদের রাষ্ট্রীয় সভাপতি, উনার গাড়িতে ইট পাটকেল দিয়ে সেখানে ওনাকে আহত করার প্রচেষ্টা করা হয়। তা আমি তাদেরকে বলবো, যারা ওই উদয়পুরে এখন মিছিল করছেন, আগরতলায় মিছিল করছেন। বহুদিন পরে আসলাম। হ্যাঁ, বলুন। সুপ্রভাব আসার পর থেকে আর আশা হয়ে ওঠেনি। যাক, বিরোধীরা মাঠে নামতে হুমকি, শাসক শিবিরের পাল্টা, তো সবটাই শুনলাম। রাজীব বাবু বলছিলেন ডায়লগ গুলা, কত মিথ্যা বলবেন রাজীব বাবু? আপনাদের উদ্দেশ্য মাধ্যমে রাজীব বাবুর উদ্দেশ্যে বলছি, কত মিথ্যা বলবেন? হ্যাঁ, চাঁদার সংস্কৃতি ছিল, কিন্তু বাইক বাহিনী, হেলমেট বাহিনী,
সংস্কৃতিটা কি ছিল? ছিল না তো। ওইটার নামই পরিবর্তন না, এটাই সবকা সাথ সবকা বিকাশ। আপনার বক্তব্যের জিনিসটা আমি বলছি। আর 23-এ আপনারা কত পার্সেন্ট ভোট পেয়েছিলেন? 39% না? ক্ষমতায় ধরে রেখেছেন, মানে 100 জনের মধ্যে 39 জন আপনাদের ভোট দিয়েছে, আর বাকিরা 61 জন বিরোধী পক্ষকে ভোট দিয়েছে। এই যে অবান্তর মিথ্যা কথাগুলো বলছেন, এটা মানুষ এখনের দিনে আর এত বোকা নয়। আপনারাদের মতো ডায়লগ দেওয়ার ব্যক্তিরা ওই মাইকটা হাতে নিয়ে শুধু ডায়লগ দিয়ে যাবেন আর আমরা শুনে যাব। ওই গাড়ি নিয়ে প্রচারে বেরিয়েছে ধর্মনগরে। ক্যান্ডিডেট হওয়া যাবে না পঞ্চায়েতে, এটা কি আগে ছিল? এটা তো পরিবর্তনের একটা অংশ। গাড়ি নিয়ে কোনোদিন, মাইক নিয়ে কোনোদিন বেরোয়নি। হ্যাঁ ঠিক আছে, করেছে, বামপন্থীরাও করেছে, করেনি তা না, করেছে, কিন্তু গাড়ি মাইক নিয়ে এরকম করেনি। এটাই পরিবর্তন আপনাদের। আপনি মাইকটা সামনে পেলে কত কিছু বলে ফেলেন না? যাক, আমরা এর মধ্যে আজ রাতেই লাগু হবে হয়তো 3টা আইন। করে বসে আমরা আপনার মাধ্যমে আমি শুনলাম মিহির বাবু, আপনি অ্যাডভোকেটদের নিয়ে বসেছিলেন, আমাদের সিদ্ধার্থ শঙ্কর দে, ওনার আরো বিভিন্ন রকম শুনেছি। তো ঘটনা হলো কি, কিছুটা আমরা হয়তো মনে করছি আর কি আইনগুলাতে রিলিফ পাবো। কারণ আমি ঘরে বসে যদি একটা এফআইআর করতে পারি, এটাই তো আমি মনে করি আমার জন্য ভালো। আর যেটা পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলগুলো দাবি করছে যে ঘরে বসে নমিনেশন সাবমিট করার জন্য, হবে না। যাক, ওই আইনটা যদি আজ রাত থেকে লাগু হয়, জনগণের উপকারে কতটুকু আসবে জানি না, কিছুদিন পরে হয়তো বোঝা যাবে। আর সর্বশেষে আরেকটা জিনিস বলতে চাই আর কি, কর্মচারী আন্দোলন। কর্মচারী আন্দোলন কই? কর্মচারী তো নাই ত্রিপুরা রাজ্যে। সব বলছে ওরা ওকে ওদেরকে বাড়িতে পাঠাও, বিআরএস দিয়ে বাড়িতে পাঠাও। ঠিক আছে, এটা তো মানে, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আপনি দেখুন, ওই কি করছে, 4-5 বার আপনার রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। ওরা ওকে না, ওরা করে সাংঘাতিক কিছু। আজকের দিনে শিক্ষিত ওদের থেকে বহুত গুণে শিক্ষিত পড়ে আছে, রাস্তায় ঘুরছে, ওরা সাংঘাতিক শিক্ষিত। তো কর্মচারী আন্দোলনের কথাটা বলছিলাম, সমর রায় কোথায়? চেয়ারের সাপ পেয়েছে না? দিল্লিতে যাবে না যন্তর মন্তরে ধর্ণা দিতে 100 লোক নিয়ে? এখন চেয়ার পেয়ে গেছে, এখন আর কোনো শব্দই চেয়ারাই দেখা যায় না, না ডিএর জন্য না কোনো কিছুর জন্য। সব তো পেয়ে গেছি আমরা কর্মচারী। সমর রায় তার জন্য ঘুমিয়ে আছে শীত কমে, গরমের দিন তাপমাত্রা 41-42, কিন্তু উনি এসি গাড়িতে থাকবেন, এসি রুমে থাকবেন। এটুকুই বলবো, আর কি বলবো। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আপনারা শুনলেন, শাসক বিরোধী প্রত্যেকে তার মতন করে বক্তব্য রেখেছেন। সিপিআইএম রাজ্য সম্পাদকের বক্তব্য সরাসরি এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে, অনেক আগেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মাঠে নেমেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি মূলত দাবি জানান। নমস্কার, কে বলছেন? কোনো ব্যবস্থার প্রয়োজন নেই, হুমকির পাল্টা প্রয়োজন নেই। গত নির্বাচনে ছিল 96, এবার 100 হবে। এবার আপনারা শুধু একটু টকশো করুন, আপকি বার 405 মোদি গ্যারান্টি, তাহলে দেখবেন সব থেকে হয়ে যাবে। কোনো প্রয়োজন নেই নির্বাচনের।
ওয়েট এন্ড সি 2026 দেখবেন লেজে গোবর হচ্ছে। আপনি লিখে রাখুন 2026, আজকের দিনে বলে দিচ্ছি 2026 আজকে বার জনতার সরকার। নমস্কার। এবং নির্বাচনে দিন তারিখ ঘোষণার পর রাজ্যের পরিস্থিতি কেমন হবে? সত্যি সত্যি বিরোধীদের বক্তব্য ঠিক থাকবে না বিরোধীদের আশঙ্কা সেখানে বাস্তব হবে? তা সময় বলবে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।